ড্রিম পোয়েমস। প্রথম কথা হচ্ছে এখান থেকে অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসতে পারে এবং আসার পসিবিলিটি অনেক বেশি। তোমরা জেনে থাকবা যে এই যে ড্রিম পয়েন্টস এই ইউনিট থেকে অ্যাডমিশন টেস্টে এখন পর্যন্ত 4-5 মার্ক 6-7 মার্কসের উপরে একটা লেসন থেকেই 6-7-এর উপরে আসছে। এখান থেকে এই ইয়া থেকে প্যাসেজ থেকে বা এই অধ্যায় থেকে, এটা হচ্ছে আমাদের টেক্সট বুকের হচ্ছে ইউনিট 2 লেসন 2। শুধু এই চ্যাপ্টার থেকে এক পর্যন্ত অ্যাডমিশন টেস্টে কয়েকবার প্রশ্ন এসেছে। তাহলে আমরা এই অধ্যায়টা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটা খুব ভালোভাবে পড়তে হবে। আর আমাদের আমাদের কি যেহেতু সবগুলো কবিতা পড়তে হবে? সবগুলো কবিতা আমি পড়াবো ইনশাআল্লাহ। দেখো, আর অ্যাডমিশন টেস্টে যেহেতু হচ্ছে আমাদের বিশেষ করে শর্ট সিলেবাসটাকে বেশি প্রায়োরিটি দেব, তো সবকিছু আমরা পড়বো, কিন্তু শর্ট সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে এই ড্রিম পয়েন্টস এটা শর্ট সিলেবাসের মধ্যে আছে। তাই আমরা এটা খুব ভালো মতো পড়বো। দেখো এখানকার মধ্যে সাবটার কবিতাগুলো, এখানকার মধ্যে নিচে আমরা দুইটা কবিতা দিয়েছি। একটা হচ্ছে ডিএস লরেন্সের কবিতা, আর একটা হচ্ছে ল্যাংস্টন হিউজেসের কবিতা। তো দুইটা কবিতা পড়ার আগে একটা তোমাদের টেক্সট বুকের মধ্যে দেখবা একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে। ইন্ট্রোডাকশন দেওয়া আছে, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশনের মধ্যে দেখি আমাদের কি বলা হয়েছে, সেই বিষয়টা আমরা একটু দেখে নেই। দেখো, তো ইন্ট্রোডাকশনের মধ্যে ড্রিমস বা ড্রিমার কারা বা এখানকার মধ্যে সেই বিষয়টা ফোকাস করা হয়েছে। দেখো প্রথমে এখানকার মধ্যে একজন কবির নাম লেখা হয়েছে ইন্ট্রোডাকশনের মধ্যে এসে, উইলিয়াম ওটসওয়ার্থ। তিনি একজন রাইটার বা কবি। তিনি কোন কোন ধরনের কবি? তিনি হচ্ছে রোমান্টিক এইজের কবি। ধরো বাংলা সাহিত্যে আমাদের কয়েকটা যুগ আছে। 1 নম্বরে প্রাচীন যুগ, 2 নম্বরে মধ্যযুগ, 3 নম্বরে আধুনিক যুগ, তাই না? ইয়েস অর নো? এই তিনটা যুগ আছে না? বাংলা সাহিত্যে কয়টা যুগ আছে বলো তো? তিনটা। 1 নম্বরে প্রাচীন, 2 নম্বরে মধ্য, 3 নম্বরে আধুনিক। আচ্ছা, সাল কি জানো তোমরা এগুলো? যদিও এখান থেকে প্রশ্ন আসে না, এইরকম ভাবে লিটারেচারের এইগুলো থেকে প্রশ্ন আসে না। তবে ইংলিশের মধ্যে আমাদের একটু এটা জেনে নিতে হবে। রোমান্টিক এজ, যেহেতু আমাদের রোমান্টিক পয়েন্টের কথা বলছে, দ্য গ্রেট রোমান্টিক পয়েট, তিনি ছিলেন একজন মহান বা বিখ্যাত রোমান্টিক কবি। তাহলে আমাদের এই রোমান্টিক এইজ সম্পর্কে বা রোমান্টিক পয়েট কারা, এখান থেকে একটা প্রশ্ন আসে অ্যাডমিশন টেস্টে। কোথা থেকে প্রশ্ন আসে? রোমান্টিক পয়েট থেকে আমাদের একটা অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। ওকে, আচ্ছা। তো প্রথম কথা হচ্ছে এখানকার মধ্যে তোমাদের টেক্সট বুকের মধ্যে অধিকাংশ যারা গল্প লেখক রয়েছে বা যাদের আমরা যতগুলো কবিতা পড়বো এর অধিকাংশই হচ্ছে রোমান্টিক এজের। এর অধিকাংশই হচ্ছে কে? রোমান্টিক এজের। তো সেজন্য হচ্ছে আমরা রোমান্টিক এজ সম্পর্কে একটু জেনে নেই। রোমান্টিক এজটা শুরু হয়েছে আমাদের, রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিক এজটা শুরু হয়েছে 1798 সালে। কত সালে বলো তো রোমান্টিক এজটা শুরু হয়েছে আমাদের? 1798 সালে, ঠিক আছে? আর শেষ হয়েছে 1832 সালে। তার মানে মাত্র 34 বছর। এই 34 বছর হচ্ছে আমাদের রোমান্টিক এজ। তাহলে রোমান্টিক এজ কত বছর বলো তো? কত বছর রোমান্টিক এজ? রোমান্টিক এজ 34 বছর, ঠিক আছে। আবার কোন কোন ইয়াতে বলা হচ্ছে 1837 সালে, ঠিক আছে। তো আমরা 32 না দিয়ে সর্বোচ্চ 37টা রাখতে পারি, ঠিক আছে। 37টা 32ও রাখতে পারি, 37ও রাখতে পারি। আচ্ছা, রোমান্টিক এইজ। এখন এই রোমান্টিক এইজটা মেইনলি শুরু হয়েছে কার মাধ্যমে? তিনি হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এবং তোমাদের বইতে আরেকজন রয়েছে, তার নাম হচ্ছে এস টি কলরিজ এর মাধ্যমে, এই দুইজন কবির মাধ্যমে রোমান্টিক এজের সূত্রপাত হয়েছে। দুইজন কবি, ঠিক আছে। তার এই দুইজন কবি তিনি কে কে? একজন হচ্ছে এস টি কলরিজ, আর একজন হচ্ছে স্যামুয়েল টেলর কলরিজ, এবং হচ্ছে ওটসওয়ার্থ। আচ্ছা, তো এস টি কলরিজের একটা তোমাদের টেক্সট বুকের মধ্যে একটা কবিতা আছে। তোমরা কি জানো সেই কবিতাটার নাম কি? গত ক্লাসে ভাইয়া বলছিলাম মেবি। হ্যাঁ, গত ক্লাসে ভাইয়া বলছিলাম। সেই কবিতাটার নাম কি বলতে পারবা? তোমাদের টেক্সট বুকের মধ্যে একটা কবিতা আছে তার। হ্যাঁ, দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনা, যেটা তোমরা ওয়াটার ওয়াটার এভরিওয়্যার দিয়ে যেটা পড়ছো না, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার,
সো দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার একটা কবিতা রয়েছে। আচ্ছা, তো আমাদের উইলিয়াম ওটসওয়ার্থ একজন কবি, এস.টি. কলরিজ একজন কবি, তারপরে আমাদের আরেকজন কবি রয়েছে পি.বি. শেলি, পার্সি বিশি শেলি। পি.বি. শেলি ইনিও একজন রোমান্টিক পয়েট। ঠিক আছে, তারপরে তোমাদের শেষের দিকে দেখবা যে একজন কবি রয়েছে শেষের দিকে, লাভ এন্ড ইয়ার মধ্যে, আমাদের বিউটির মধ্যে, লর্ড বায়রন। ঠিক আছে, লর্ড বায়রন তিনিও একজন রোমান্টিক পয়েট। লর্ড বায়রন একজন রোমান্টিক পয়েট। তারপরে ওইখানকার মধ্যে দেখবা জন কিটসের নাম রয়েছে। জন কিটসের নাম রয়েছে, তিনিও একজন রোমান্টিক পয়েট। তো এখান থেকে গত বছরে যে এখান থেকে নিচের কে রোমান্টিক পয়েট নয়, অথবা নিচের কোনজন রোমান্টিক পয়েট, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছর এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা রোমান্টিক এজ সম্পর্কে একটু জেনে নিলাম। উইলিয়াম ব্লেক, তিনি ছিলেন প্রি রোমান্টিক কবি। আর এর পরবর্তীতে শুরু হয়েছে আমাদের উইলিয়াম ওটসওয়ার্থ এবং এস.টি. কলরিজের মাধ্যমে, এবং পরবর্তীতে আমাদের যিনি পরবর্তী লেভেল যেটা ছিল, তারা ছিলেন কে কে? জন কেটস, লর্ড বায়রন এবং পার্সি বিশি শেলি। সো এরাই হচ্ছে মেইনলি, পাঁচজনই হচ্ছে আমাদের মেইনলি মেইন হিসেবে ভাইয়া আমাদের এটা হচ্ছে রোমান্টিক এজের। স্পেসিফিকভাবে শুরু হয় কার মাধ্যমে? কোনটা? এটা হচ্ছে শুরু হয় কার মাধ্যমে একদম এই স্পেসিফিক দুজনের ভাবে বলতে মাধ্যমে, গেলে? একবার এই দুজনের মাধ্যমে। তারা একটা পরীক্ষায় কি? লেখা লিখেছিলেন, শুরু হয়েছিল এই দুজনের মধ্যে মাধ্যমে। তারা দুজন মিলে একটা লেখা লিখেছিলেন, সেটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেডস নামে একটা, তারা লেখার কবিতা একটা কাব্যগ্রন্থ লিখেছেন, লিরিক্যাল ব্যালেডস। লিরিক্যাল ব্যালেডস যেটা সর্বপ্রথম লিখিত হয়েছিল 1798 সালে। তো হ্যাঁ, 1798 সালে যেটা লেখা হয়েছিল, এর মাধ্যমে হচ্ছে আমাদের পরবর্তীতে আহ রোমান্টিক এজের সূত্রপাতটা শুরু হয়। ওকে, দুজন মিলে হয়েছে, একা হয়নি। আর সেখানে আমাদের মেইন কবিতা ছিল, বেশি কবিতা ছিল হচ্ছে আমাদের উইলিয়াম ওটসওয়ার্থের। এবং দুজনের মধ্যে আবার ডিফারেন্স রয়েছে, সেগুলো এগুলো আমাদের জানার বিষয় না। এটা যখন তোমরা ক্রিটিক্যাল থিঙ্কিং ইংলিশ লিটারেচারে শিখবা, তখন সেটা জানবা। যাই হোক, সো তিনি একজন, এই যে উইলিয়াম ওটস, তিনি একজন রোমান্টিক পয়েট। আচ্ছা, তিনি, এটাকে বলা হয়, এই যে এখানকার মধ্যে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হয়েছে, এটার নাম আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম। ওনার নাম হচ্ছে আমাদের, এটার নাম অ্যাপোজিশন বলা হয়। আচ্ছা, তিনি বিবেচনা করেছেন বা ধরে নিয়েছেন পয়েটস, কবিদেরকে ড্রিমার্স হিসেবে। তাহলে পয়েটরা কি বলতো এখন? পয়েটরা কি মেইনলি বলো? পোয়েট্রি হচ্ছে ড্রিমার। ড্রিমার্স। এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। তাহলে এবং এটা কে করেছেন যদি তোমাকে প্রশ্ন করা হয়, কে কবিদেরকে ড্রিমার্স বলেছেন? কে বলেছেন বলো তো? কে বলেছেন? উইলিয়াম ওটসওয়ার্থ। তাহলে পয়েটদেরকে কম্পেয়ার করা হয়েছে কার সাথে? ড্রিমার্সদের সাথে, বিকজ দে হ্যাভ অ্যাবিলিটি, তাদের সামর্থ্য রয়েছে, টু টার্ন আওয়ার উইশ, আমাদের যে উইশটা রয়েছে, ইচ্ছা রয়েছে, আমাদের পাওয়ার যে রয়েছে, শক্তি যে রয়েছে, আমাদের থট রয়েছে, সেই থট গুলোকে তারা ইনটু আ ডিড, একটা কাজে রূপান্তর করার তাদের একটা সামর্থ্য রয়েছে। কার সামর্থ্য রয়েছে বলতো? কার সামর্থ্য রয়েছে? কাদের? দে বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? কাদের সামর্থ্য রয়েছে? ড্রিমার্স। ড্রিমার্সদের না, পয়েন্ট পয়েটদের। পয়েন্টদের, আচ্ছা। পয়েটদের, দে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? দে বলতে এখানে লিখে নাও, এটা হচ্ছে পয়েটদের এই রকম সামর্থ্য রয়েছে। ধরো আমরা মানুষ যা চাই, যা করতে চাই, ধরো আমাদের বাংলাদেশের মানুষরা বর্তমানে বিভিন্ন জিনিস ইচ্ছা করে, বিভিন্ন জিনিস চিন্তা করে, এখন এই চিন্তাগুলোকে একটা কাজে রূপান্তর করার একটা সামর্থ্য এই কবিদের রয়েছে। ঠিক আছে, কেন, সেটা কিভাবে দেখো। তাহলে এখন এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যেটা হচ্ছে আমাদের বিইউপি এবং হচ্ছে জিএসটি তে, যেটা আমাদের মেইনলি প্রশ্ন আসে, জিএসটি এবং বিইউপি তে প্রশ্ন আসে, সেটা কি? সেটা হচ্ছে পয়েটস হ্যাভ, এই যে লাইনটা উল্লেখ করে দিবে, দেখো সেন্টেন্সটা এরকম ভাবে উল্লেখ করে দিবে, the poets have ability to turn our wish, power, and thought into a deed is said by.
তাহলে এটা এই লাইনটা কে বলছে বলো তো, এখন তোমরা একটু কমেন্টে লিখবে এটা কে বলেছে এটা। আচ্ছা, এটা কে বলেছে বলো, এই লাইনটা তাহলে কে বলেছে? সেড বাই, কার মাধ্যমে বলা হয়েছে বলো, কমেন্টে লিখবে এটা। এটা বলেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, থ্যাংক ইউ। উইলিয়াম ওকসফোর্ড করেছে। ওকে, তাহলে এইখান থেকে প্রশ্ন আসছে কোথায় বলো তো, আবার বলছি, এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে আমাদের জিএসটি তে, প্রশ্ন আসে এবং বিইউপি তে প্রশ্ন আসে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটে, এখান থেকে একটা প্রশ্ন আসে। ওকে, এই জাতীয় প্রশ্নগুলো আসে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাও বুঝতে পারলাম। এখন তিনি এসব কথা কেন বলছেন, পোয়েটস গিভ ভয়েস, কবিরা ধরো আমরা যা চিন্তা করি যা বলি, গিভ ভয়েস, ভয়েস মানে এর মধ্যে দেখো, ভয়েস মানে স্বর দেয়, মানে স্বর দেয় মানে কি, তারা কথা বলে, ঠিক আছে, যা আমরা ভাবি সেসব নিয়ে তারা কথা বলে। টু হোয়াট উই ডিজায়ার, যা আমরা চাই, অ্যান্ড স্ট্রাইভ টু হার্ড টু অ্যাচিভ, এবং যা অর্জন করতে আমাদের কঠোর পরিশ্রম করি, সেই সকল বিষয়গুলো কবিরা শব্দের মাধ্যমে কিংবা ভয়েসের মাধ্যমে, শব্দের মাধ্যমে সেগুলোকে রূপদান করেন। দেখো, আমরা আমরা কি সবকিছু বলতে পারি বলো তো? আমরা ধরো এখন বললাম, এখন বর্তমানে মানুষ হচ্ছে ধরো আওয়ামী লীগ সরকারের এন্টিতে কথা বলতেছে, ঠিক আছে, আওয়ামী লীগ সরকারের এন্টিতে কথা বলতেছে। এখন একজন সাধারণ মানুষ যখন এন্টিতে কথা বলে, তাকে স্বাভাবিকভাবে জেলে যেতে হবে, তাই না? জেলে যেতে হবে। কিন্তু একজন কবি যখন কবিতার মাধ্যমে সুন্দর করে, মানে অনেক কাব্যিক ভাবে লিখে, সে লিখেছে সরকারের বিরুদ্ধে, কিন্তু সেটা কি বোঝা যাবে যে সেই সরকারের বিরুদ্ধে লিখেছে? হয়তো বোঝা যাবে না। তাহলে সেই জন্য হচ্ছে তারা হচ্ছে সেই সকল, এরকম ভাবে আমরা যা ইচ্ছা পোষণ করি, যা আমাদের জন্য অর্জন করতে কঠিন হয়ে যায়, সেই সকল অর্জন করার বিষয়গুলোর প্রতি তারা ভাষায় তারা রূপ দেন। তাহলে সেন্টেন্সটা বুঝতে পেরেছি মিনিংটা। আচ্ছা, গ্রামাটিক্যাল এখানে যদি বলি, এখানে একটা সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, ভয়েসটা নাউন এখানে, এন্ড হোয়াট উই ডিজায়ার, এটা হচ্ছে আমাদের ক্লজ মার্কার, এরপরে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে এখানে দেখো স্ট্রাইভ, কঠিন হওয়া, হার্ড মানে চেষ্টা করা, স্ট্রাইভ মানে চেষ্টা করা, হার্ড মানে এখানে অ্যাডভার্ব, টু অ্যাচিভ, মানে এখানে ইনফিনিটিভ। ওকে, আরেকবার বলবো, জি জি আরেকবার বলবো আরেকবার জি বলতেছি। জি জি ভাইয়া। সেন্টেন্স সেন্টেন্সটা আমি একটু মিনিংটা বুঝো, বাক্যটার আগে বাংলা মিনিংটা বুঝি। আমরা এক করে দেখো, যেটা বলছিলাম যে ধরো কোনো পাওয়ারফুল মানুষের সাথে আমরা যখন কথা বলতে যাই, তখন পাওয়ারফুল মানুষের সাথে সরাসরি মুখের উপরে তার কথা বললে, হয়তো আমাদেরকে বিভিন্ন ধরনের অপমান অপদস্থ হতে হবে। কিন্তু একজন কবি সাহিত্যিক, যিনি হয়তো, তোমরা পয়েট লরিয়েট নাম শুনছো? পয়েট লরিয়েট কি বুঝো? মানে রাজকবির নাম শুনেছো না? রাজকবি মানে রাজার রাজার কাছে থাকে, রাজাকে কবিতা শোনায়। ভাইয়া, হ্যাঁ, গোপাল ভাঁড়ের মধ্যে আছে এরকম। হ্যাঁ, রাজাকে কবিতা শোনায়। এখন তার কবিতা পরবর্তীতে যখন অ্যানালাইসিস করা হয়, দেখা যায় রাজার বিরুদ্ধে কথা বলতেছে, এরকম শুনে দেখা যায় না? এরকম দেখা যায় কিনা? দেখা যায়। তার মানে আমাদের যে সাধারণ মানুষ রয়েছে, হোয়াট উই ডিজায়ার, আমরা যা প্রত্যাশা করি এবং আমরা যা অর্জন করতে কঠোর পরিশ্রম করি, সেই সকল কঠোর পরিশ্রম জিনিসগুলোতেও কবিরা কি দেন, তাদের শব্দ দেন মানে কি, তাদের ভাষায় রূপ দেন, অর্থাৎ তারা কবিতা লেখেন, সেই সকল বিষয় তারা কবিতা লেখেন। ওকে, তাহলে এটা নাউন, এটা ক্লোজ মার্কার, এটা ভার্ব, স্ট্রাইভ এখানে ভার্ব, হার্টটা এখানে অ্যাডভার্ব। ওকে, দে রাইট অ্যাবাউট, তারা লিখেন, অ্যাবাউট দ্য ড্রিমস অফ লাভার্স, তোমাদের কথা বলতেছে, প্রেমিক যারা রয়েছে প্রেমিকদের স্বপ্ন কি, সেই সকল বিষয় সম্পর্কে লিখেন, এবং লেখেন ম্যান অফ অ্যাকশন, কর্মঠ মানুষদের সম্পর্কে লেখেন, প্যাট্রিয়টস দেশপ্রেমিকদের সম্পর্কে লেখেন, সোশ্যাল রিফর্মস
তারা সমাজ সমাজ সংস্কারের বিষয় লেখেন। ওয়ার্কার্স, তারপরে কাদেরকে লিখেন? যারা কর্মী রয়েছে, শ্রমিক রয়েছে, সেই সকল মানুষদের সম্পর্কে লিখেন। এন্ড জাস্ট অ্যাবাউট এনিওয়ান টু গিভ এন ইমাজিনিং বেটার টুমোরো ফর দেমসেলভস এন্ড আদার্স। ওকে, এখানে একটা সেন্টেন্সটা দেখো। এই সেন্টেন্সটা দেখে তো আমাদের মনে হতে পারে গিভ। ওকে, দেখো, গিভ এর পরে গিভ এ গিফট টু, এ গিফট টু, এক্ষেত্রে আমাদের টুটা ভাইয়া আমাদের নট কি, নট, আমাদের কি বলে এটাকে, আহ ইনফিনিটিভের টু। তাহলে এখানে টুটা হচ্ছে কিসের টু? প্রিপোজিশনের টু। এখন যখন টুটা প্রিপোজিশন টু হয়, তখন কি এর পরের ভার্বটা কি আইএনজি হয় নাকি ইনফিনিটিভ, মানে ভার্বের বেস ফর্ম হয়? স্ট্রাইপটা কি ভার্ব? জি, স্ট্রাইপটা ভার্ব। বলো, টুটা এখানে তাহলে কি হিসেবে ব্যবহার হবে? প্রিপোজিশন। টুটা এখানে প্রিপোজিশন। তাহলে এখানে কি আমাদের পরবর্তীতে ভার্বের বেস ফর্ম হবে নাকি আইএনজি হবে? আইএনজি। আইএনজি। তাহলে আইএনজি যদি হয় সেটা কি নাম হবে? প্রিপোজিশন। আরে বাবা, জিরা আইএনজি যদি নাম হয়, ওই ভার্বটার নাম কি হবে সেটা বলছি রে বাবা। ও সরি, জিরান্ট। জিরান এক্স্যাক্টলি। তাহলে সেটা কি হবে ভাইয়া? জিরান্ট হিসেবে জিরান ব্যবহার হবে। থ্যাংক ইউ। তাহলে এখন আমি একটু ভেঙে ভেঙে মিনিংটা বলি, ভেঙে ভেঙে মিনিংটা বলি। লক্ষ্য করো, লক্ষ্য করো একটু সবাই। আবারও বলছি টুটা প্রিপোজিশন টু, আবারও বলছি ভাইয়া টুটা প্রিপোজিশন টু। সো এটা হচ্ছে আমাদের জিরান হিসেবে ব্যবহার হয়েছে, যেন ভুল না করো। এন্ড জাস্ট অ্যাবাউট, এবং তারা এত কিছু এবং সাথে সাথে তারা লিখেন কি সম্পর্কে? অ্যাবাউট এনিওয়ান, যেই কোনো মানুষের সম্পর্কে, যেই কোনো মানুষের সম্পর্কে। গিভেন টু ইমাজিনিং বেটার টুমোরো, যে, যে চিন্তা করছে, কিসের চিন্তা করছে? বেটার টুমোরো, অর্থাৎ কিসের? আগামী দিন, ভালো আগামী দিনের, উত্তম আগামী দিন। ফর দেমসেলভস, নিজেদের জন্য, এবং অন্যান্য মানুষদের জন্য, এন্ড আদার্স, অন্যান্য মানুষদের জন্য। সো তিনি কাদের সম্পর্কে লেখেন? কে কবি, কর্মঠ মানুষ, দেশপ্রেমিক, সমাজ সংস্কারক, কর্মজীবী মানুষ বা শ্রমিক, এবং অন্য যে কোনো মানুষ, যারা হচ্ছে আগামী দিন ভালো করা রাখার জন্য, আগামী দিনটাকে আরো ভালো করার জন্য আহ তারা চিন্তা করে, সেই সকল মানুষ সম্পর্কে তারা লিখেন। তাহলে কি আমরা এতটুকু বুঝতে পেরেছি? এতটুকু ক্লিয়ার না সবার? জি আচ্ছা, ভাইয়া। তারপরে যাচ্ছি ভাইয়া। আহ পরের টুকুন দেখো, পরে দেখি কি বলছে। ইন দ্য প্রিভিয়াস লেসনস, আগের লেসন, আগে তো দুইটা লেসন ছিল, উই হ্যাভ লার্ন টু ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ড্রিমস। স্বপ্নের দুইটা দিক সম্পর্কে আমরা জেনেছি। ইন দিস লেসন উই উইল রিড, আমরা পড়বো টু পোয়েমস, দুইটা কবিতা, রিটেন বাই টু poets ফ্রম দ্য সাইড অফ দ্য আটলান্টিক। এটা বুঝতে পেরেছো? আটলান্টিকের দুই সাইড থেকে দুইজন কবি সম্পর্কে, থেকে আমরা দুইটা কবিতা পড়বো। অর্থাৎ আটলান্টিক মহাসাগর কোথায়? মানে আটলান্টিক মহাসাগর হচ্ছে কাকে বিচ্ছিন্ন করেছে? আমেরিকা এবং ইউরোপকে বিচ্ছিন্ন করেছে। আমেরিকা এবং ইউরোপকে আটলান্টিক মহাসাগর বিচ্ছিন্ন করেছে। আচ্ছা, তোমরা প্রণালী সম্পর্কে পড়ছো না? প্রণালী, বিভিন্ন প্রণালী, কে কাকে বিচ্ছিন্ন করেছে বা জোড়া দিয়েছে, এরকম সম্পর্কে তোমরা পড়েছো না জিকেতে? সো আটলান্টিকটা হচ্ছে কি করেছে? আটলান্টিক মহাসাগর ইউরোপ এবং আমেরিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে। সেজন্য বলছে আটলান্টিকের এক পার অপর পার, এই দুই পারের একটা হচ্ছে ব্রিটিশ বা ইংল্যান্ড, ইংল্যান্ডের কবি, আরেকজন হচ্ছে আমেরিকান কবি। ঠিক আছে, আমেরিকান। সো এই দুইজন কবি সম্পর্কে আমরা এখানে পড়তে যাচ্ছি। ঠিক আছে, দুইজন কবি সম্পর্কে পড়তে যাচ্ছি। তাহলে প্রথম যিনি রয়েছেন আমাদের, তার, তিনি হচ্ছেন আমাদেরকে ডিএস লরেন্স। প্রথম যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডিএস লরেন্স। ডিএস লরেন্স সম্পর্কে আমরা পড়তে যাচ্ছি, এবং পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ল্যাংস্টন ব্রুজেস, তার সম্পর্কে আমরা পড়তে যাচ্ছি। ওকে, আর দেখো, ডিএস লরেন্স ওয়াজ অ্যান ইংলিশ, মানে ইংলিশ নভেলিস্ট। ইংলিশ নভেলিস্ট, নভেলিস্ট শব্দটি একটু দাগ দিয়ে রাখো। নভেলিস্ট অর্থ কি? নভেল মানে হচ্ছে উপন্যাস, তো ঔপন্যাসিক, ঔপন্যাসিক এখানে। ঔপন্যাসিক, হ্যাঁ।
আচ্ছা, পয়েট তিনি শুধু উপন্যাসিক না, তিনি কবি ছিলেন অ্যান্ড অ্যাসিস্ট, এবং ছিলেন তিনি প্রাবন্ধিক। অন্যদিকে ল্যাংস্টন হিউজেস, যিনি ছিলেন আমেরিকান পয়েট, এখানকার মধ্যে এটা অ্যাডজেক্টিভ। সো তিনি ছিলেন আমেরিকান কবি, নভেলিস্ট, উপন্যাসিক অ্যান্ড প্লে রাইট। শব্দটা দাগ দাও, অ্যাডমিশন টেস্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি হিসেবে? স্পেলিং হিসেবে। অ্যাডমিশন টেস্টের জন্য এই ওয়ার্ডটা খুবই খুবই গুরুত্বপূর্ণ স্পেলিং হিসেবে। অর্থ কি বলতো? নাট্যকর। অর্থ হচ্ছে নাট্যকার, প্লে রাইট, নাট্যকার। ঠিক আছে, নাট্যকার অর্থাৎ যে নাটক করে। দেখো, আমাদের শব্দটা হচ্ছে প্লে। প্লে অর্থ হচ্ছে নাটক, প্লে অর্থ খেলা, ঠিক আছে। যখন নাউন হয় তখন হচ্ছে আমাদের এটা নাটক করা হিসেবে, আবার প্লেটা ব্যবহার হয় ভার্ব হিসেবে। সো এটা হচ্ছে আমাদের প্লে, একটা নাটক। তাহলে প্লে রাইটার না ভাই, রাইটার না, প্লে রাইটার না। আমরা এখানে ভুল করি, সেটা টেস্টে যারা প্রশ্ন করে তারা জানে। তো সেজন্য এখানকার মধ্যে প্লে রাইট, এই WRIGHT, এটা হচ্ছে আমাদের নাট্যকার অর্থে ব্যবহার হয়। ওকে, তাহলে আমরা এখানে ভুল করতে পারি, সেজন্য সেটা কারা জানে? যারা প্রশ্ন করে তারা জানে। সেজন্য এখান থেকে প্রায় প্রশ্ন দেয়। আচ্ছা, এখন দেখো ল্যাংস্টন হিউজের সম্পর্কে একটু ইনফরমেশন দেওয়া হয়েছে। ল্যাংস্টন হিউজের সম্পর্কে আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে। কি ইনফরমেশন? ইনফরমেশন হচ্ছে হি ওয়াজ এ লিডার অফ হার্লেম রেনেসান্স। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছে, হার্লেম একটা রেনেসান্স হয়েছিল 1920-এর দশকে। এই রেনেসান্সে তিনি একজন নেতা ছিলেন। আচ্ছা, এই এই যে এখানকার মধ্যে এই শব্দটা দাগ দাও, রেনেসা। রেনেসা শব্দ দাগ দাও, রেনেসা। তিনি হার্লেম রেনেসার একজন নেতাও ছিলেন। এটা দাগ দাও, এটা হচ্ছে আমাদের স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, হুইচ অ্যাটেম্পটেড, এই রেনেসাটার লক্ষ্য ছিল, যেটা চেষ্টা করেছিল, টু ব্রিং চেঞ্জেস, পরিবর্তন আনার জন্য, ইন দ্য লাইভস অফ ব্ল্যাক পিপল ইন 1920s, 1920-এর দশকে কৃষ্ণাঙ্গ মানুষের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করেছিল। আচ্ছা, তো এটা হচ্ছে হার্লেম রেনেসান্স, এবং এটার সাথে জড়িত কে? এখানকার মধ্যে প্রশ্ন আসতে পারে, হু ইজ ইনভলভড ইন ইন দ্য হার্লেম রেনেসান্স? তাহলে কি হবে? প্রশ্ন অপশনে দিবে ডিএস লরেন্স, ল্যাংস্টন হিউজেস, মায়া অ্যাঞ্জেলো, এবং দিতে পারে আর একজন, যারা দিয়ে দিল উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে কি হবে? লরেন্স। লরেন্স না রে বাবা, ল্যাংস্টন হিউজেস। ভুল করে কেন এখনো যদি ভুল করো? আচ্ছা, আমাদের এখানে আর গুরুত্বপূর্ণ কিছু নাই, এখন আমরা সরাসরি কবিতাতে চলে যাব। ঠিক আছে। আচ্ছা, এখানকার মধ্যে একটা ইয়া করে নেই। সেটা হচ্ছে ডিএস লরেন্স। এটা হচ্ছে এখানকার মধ্যে আমাদের একটু ইয়াতে ভুল আছে। টেক্সট হ্যাক্সের মধ্যে ডিএইচ লরেন্স, এখানকার মধ্যে এই যে ডিএস লরেন্স, ডিএইচ। হ্যাঁ, তো এখানকার মধ্যে তার ইয়ার মধ্যে ডেভিড, টেক্সট হ্যাক্সের মধ্যে কি যেন আছে ভুলে গেছি আমি, ডেভিড হ্যারল্ড মনে হয়, আমি ভুল ক্রমে দিয়ে ফেলছি। এটা হার্ভার্ড হবে। ঠিক আছে, ডেভিড হার্ভার্ড, তোমরা একটু ঠিক করে নিও। আমি একটু লিখে দিচ্ছি এটাকে, এটাকে লিখে দিচ্ছি। আহ ডেভিড হার্বার্ট লিখে দিচ্ছি একটু, হ্যাঁ। ডেভিড হার্বার্ট লরেন্স। ওকে, এটা হচ্ছে, একটু লিখে নাও। তার এই ডিএস এর সংক্ষিপ্ত রূপ, ডিএস এর সংক্ষিপ্ত রূপ, আর হচ্ছে পূর্ণ রূপ। হ্যাঁ, একটু লিখে নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি, হ্যাঁ। কবিতা শুরু করব। কবিতা শুরু করতেছে। আচ্ছা, এর মধ্যে কারো প্রশ্ন থাকলে বলো, সাদিয়া বলো, আনমিউট করে বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার এখানে যে প্রথম লাইন আছে না, কনসিডার্ড পোয়েটস হ্যাঁ, হ্যাঁ, ড্রিমার্স, এখানে ওয়ার্ডস এর পরে অ্যাজ ড্রিমার্স এমন দেওয়া যেত হ্যাঁ। না? না, কনসিডার পরে এসটা ব্যবহার করতে হয় না, আমাদের এসটা ব্যবহার করতে হয় না। ঠিক আছে, এসটা ব্যবহার করতে হয় না। আচ্ছা, ডিএস লরেন্সের কয়েকটা আমরা আহ উপন্যাস দিয়ে ইয়া করতে পারি। ডিএস লরেন্সের কয়েকটা উপন্যাস, যেটা হচ্ছে ধরো আমাদের আহ এই যে ডিএস লরেন্সের যেটা
ইংলিশ ডিপার্টমেন্টে ইয়া ইয়া থাকে, সন্স অ্যান্ড লাভার্স। আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে এটা পড়ানো হয়েছিল। সন্স অ্যান্ড লাভার্স এটা আমাদের জন্য পাঠ্য ছিল। এছাড়া ছিল দ্য রেইনবো, উইমেন ইন লাভ। হ্যাঁ, এগুলো হচ্ছে দ্য রেইনবো, এগুলো হচ্ছে আমাদের ইয়ার জন্য। এগুলো বেশি একটা আসে না, এগুলো আসে না। উইমেন ইন লাভ এটা হচ্ছে ডিএস লরেন্সের, এটা অ্যাডমিশন টেস্টে আসে না এরকম ভাবে। সন্স এন্ড লাভার্স এটা মাথায় রাখতে পারো, এটা হচ্ছে একটা গুরুত্ব মানে বিখ্যাত একটা উপন্যাস আর কি। এখানকার মধ্যে সন্স এন্ড লাভার্স, সন্স এর সাথে মায়ের ভালোবাসা এবং এরকম একটা বিষয় দেখানো হয়েছে, যেটা হচ্ছে পড়তেও ভালো লাগে না, কেমন যেন লাগছিল সন্স এন্ড লাভার্স এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। তো দেখো এখানকার মধ্যে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটির মধ্যে কি আছে দেখো। Before reading poems, you must carry out a couple of warm-up activities. Find out more about D.S. Lawrence from the Wikipedia. So Wikipedia থেকে আর তেমন কিছু জানতে হবে না আমাদের। And write down names of 5 of his novels. So তোমরা ডিএস লরেন্সের ভাই এখানকার মধ্যে অলরেডি 3টা লিখে দিলাম। এগুলো হচ্ছে ডিএস লরেন্সের আহ উপন্যাস আর কি। হ্যাঁ, তার খুবই এগুলো হচ্ছে নভেল। আচ্ছা, দেন হচ্ছে প্রেজেন্ট আওয়ার ফাইন্ডিংস অফ এ গ্রুপ অফ ক্লাস। এখন হচ্ছে আমরা কবিতাটা পড়া শুরু করি। দেখি এখানকার মধ্যে আমাদের কবিতার মধ্যে কি বলছে। দেখো, অল পিপল ড্রিম, সকল মানুষ স্বপ্ন দেখে। অল পিপল ড্রিম, সকল মানুষ স্বপ্ন দেখে। ওকে, অল আমরা প্রত্যেকটা ওয়ার্ডের আবার পার্টস অফ স্পিচ বলে দিচ্ছি, দেখে নাও। অল মানে সকল, সো অল শব্দটা হচ্ছে আমাদের ডিটারমিনার তথা অ্যাডজেক্টিভ, পিপল নাউন, ড্রিমটা হচ্ছে ভার্ব, ড্রিমটা ভার্ব। সো বাট নট ইকুয়ালি, ইকুয়ালি শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ইকুয়ালি শব্দটা কি ভাইয়া? আমাদের অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। এবং বাটটা তাহলে এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে, কি বলতে পারবা? বাটটা তাহলে এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? বাটটা তাহলে এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে বলো ভাইয়ারা? এখানে তাহলে বাটটা আমাদের কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, বাটটা তাহলে আমাদের কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। আচ্ছা, নেক্সট যাচ্ছি। আহ হ্যাঁ, থ্যাংক ইউ, যারা অ্যান্সার করেছে সবাইকে ধন্যবাদ। সো তারপরে যাচ্ছি। আহ দোজ হু, দোজ হু, দোজটা হচ্ছে আমাদের এখানকার মধ্যে এটা আমাদের দেখো, দোজ এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। হুটা রিলেটিভ প্রোনাউন, ড্রিম। তার মানে দেখো, এটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে যেহেতু প্লুরাল, সেজন্য ভার্বটা এখানে প্লুরাল। তাহলে দোজ হু ড্রিম বাই নাইট, যারা রাতের বেলা স্বপ্ন দেখে। দোজ হু ড্রিম, তার অ্যান্টিসিডেন্টটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হুটা রিলেটিভ প্রোনাউন, ড্রিমটা ভার্ব। বাই নাইট, নাইটটা হচ্ছে আমাদের নাউন। ইন দ্য ডাস্টি রিসেস, ডাস্টি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রিসেস শব্দটা নাউন। অফ দেয়ার মাইন্ড, মাইন্ড শব্দটা হচ্ছে নাউন। তাহলে দোজ হু ড্রিম, যারা স্বপ্ন দেখে রাতের বেলায়। কিভাবে স্বপ্ন দেখে? ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, মনের 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 নিষ্প্রাণ মনের গহীন থেকে যারা স্বপ্ন দেখে। তাহলে ডাস্টি, দেখো ডাস্টি হচ্ছে আমাদের এমনি, ডাস্টি স্বাভাবিক বাংলা মিনিং বলতে পারবা? ডাস্টি ধুলাময়। ঠিক আছে, রিসেস অফ দেয়ার মাইন্ড, রিসেস শব্দটার মিনিং বলতে পারবা? রিসেস নিভৃত স্থান, একবারে মনের গহীন থেকে। সো এটা হচ্ছে মনের গহীন থেকে, হিডেন, যেটা আমাদের বাংলা মিনিং হয় হিডেন। তার মানে রিসেস একবারে কর্নার থেকে, মনের গভীর থেকে, নিভৃত স্থান থেকে। ঠিক আছে, থেকে হচ্ছে তিনি স্বপ্ন দেখেন। ওকে, তাহলে রিসেস শব্দটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এই রিসেস অফ দেয়ার মাইন্ড, তোমাদের যদি প্রশ্ন করা হয় যে ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড বলতে কি বোঝানো হয়েছে, তাহলে তোমরা কি অ্যান্সার লিখবো বলো তো? ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড, তাহলে কি লিখবা? এটাকে এখানকার মধ্যে রিসেস অফ দেয়ার মাইন্ড অথবা ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে এটা বলতে কি বোঝানো হয়েছে, তাহলে হচ্ছে ইনার মোস্ট প্লেস বা কোর প্লেস অফ দা মাইন্ড।
কি বলছি বলো তো? কোর প্লেস অফ দেয়ার মাইন্ড। ঠিক আছে, এই বাচ্চারা, তাহলে কি বলছি এটা? দ্য কোর অথবা ইনার প্লেস, আমি ইনার লিখি, ইনার মোস্ট অথবা ইনার প্লেস অফ দ্য মাইন্ড। আচ্ছা, তারা স্বপ্নে দিয়ে উঠে। এখন ওয়েক, এইখানকার মধ্যে ওয়েকটা হচ্ছে আবার ভার্ব, এটার সাবজেক্টটা কি? তাহলে এই যে এখানে ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা রয়েছে, সেই ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা অ্যান্টিসিডেন্টটা রয়েছে, সেটার ভার্ব। আচ্ছা, তারা তারা সব উঠে ইন দ্য নাইট, সরি ইন দ্য মর্নিং, সকাল বেলায়, এবং টু ফাইন্ড দ্যাট, এবং তারা পায় যে ইট ওয়াজ ইট ওয়াজ ভ্যানিটি, এবং এটাকে তারা ভ্যানিটি হিসেবে পায়। আমরা, আচ্ছা, তোমাদের ভ্যানিটি ব্যাগের নাম শুনেছো? ভ্যানিটি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ যে বলে। আচ্ছা, ভ্যানিটি ব্যাগকে ভ্যানিটি কেন বলা হয়? ভ্যানিটি ব্যাগকে ভ্যানিটি কেন বলা হয়? কারণ ব্যাগের মধ্যে কোনো কিছু থাকে না নর্মালি। ভ্যানিটি ব্যাগকে ব্যাগ বলা হয় কেন? সেটা হচ্ছে কোনো কিছু থাকে না, তার মানে হচ্ছে আমরা ঘুম থেকে উঠে দেখে এটা অন্তঃসার শূন্য, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। তাহলে টাকা পরবর্তীতে রাখা হয়, টাকা এমনি নর্মালি তো খালি থাকে, টাকা পরবর্তীতে রাখা হয়। তো ঘুম থেকে উঠে দেখে এটা যে কিছুই নাই। সো এখন এটা হচ্ছে আমাদের নাউন হিসেবে ব্যবহার হয়েছে, আমি লিখে দিচ্ছি, এটা আমাদের নাউন হিসেবে ব্যবহার হয়েছে। বাট, কিন্তু, বাট কিন্তু, সো বাটটা হচ্ছে আমাদের কনজাংশন, দ্য ড্রিমার্স অফ দ্য ডে। তাহলে এখানকার মধ্যে এক প্রশ্ন হইতেছে, উপরে আমাদের এই যে প্রথম 3 লাইনে বা প্রথম অংশের মধ্যে, প্রথম 3 লাইনের পার্টের মধ্যে কোন ধরনের ড্রিমার্সদের কথা বলা হয়েছে বলতো? কোন ধরনের ড্রিমার্স? নাইট ড্রিমার্স। কোন ধরনের ড্রিমার্স? নাইট ড্রিমার্সদের সম্পর্কে বলা হয়েছে। কোন ধরনের ড্রিমার্স ভাইয়া? কোন ধরনের ড্রিমার্স? নাইট ড্রিমার্স। এখন দিনের বেলা যারা স্বপ্ন দেখে, দ্য ড্রিমার্স অফ দ্য ডে, দিনের স্বপ্নরা আর ডেঞ্জারাস পিপল, তারা হয় মারাত্মক ধরনের মানুষ। সো ড্রিমার শব্দটা নাউন, ডে অফ শব্দটাও নাউন, ডেঞ্জারাস শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পিপল শব্দটা হচ্ছে আমাদের নাউন। তাহলে এখানকার মধ্যে আমাদের জাস্ট এটাই অ্যাডজেক্টিভ, বাকিগুলো হচ্ছে আমাদের নাউন হিসেবে ব্যবহার হয়। ফর, কারণ হলো ফরটা নর্মালি হচ্ছে আমাদের কিসে ব্যবহার হয় বলতো? ফর শব্দটাকে আমরা কি হিসেবে স্বাভাবিকভাবে ব্যবহার করি? ফর শব্দটাকে স্বাভাবিকভাবে হচ্ছে আমরা প্রিপোজিশন হিসেবে প্রিপজিশন। ব্যবহার করি, কিন্তু এখানে, এখানে ফর শব্দটা এখানে কিসে ব্যবহার হয়েছে বলতো? এখানে ফর শব্দটা হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, এখন তোমাদের কাছে তোমরা একটা বলতে পারো যে ভাইয়া, আমাদের ফর শব্দটা কখন প্রিপোজিশন হবে আর কখন কনজাংশন হবে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না? সমস্যা নেই, দেখো, যদি ফর শব্দটা কনজাংশন হয়, এরপরে সাবজেক্ট এবং ভার্ব হবে। কি বলছি? ফর শব্দটা যখন কি হবে? সাবজেক্ট এবং ভার্ব হবে এরপরে, তখন এটা কনজাংশন হয়ে যায়। দেখো, এখানে দেখো, ব্র্যাকেট দিয়ে দেই। আহ ফর, কারণ হলো দে ড্রিম, তারা স্বপ্ন দেখে, দেয়ার ড্রিমস উইথ ওপেন আইজ, তারা তাদের স্বপ্ন দেখে খালি চোখে স্বপ্ন দেখে, অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং সেটাকে বাস্তবে রূপান্তর করে, এবং সেটাকে বাস্তবে রূপান্তর করে। ওকে, আচ্ছা, এখন এখানে লক্ষ্য করি আমরা একটু, এখানে একটু লক্ষ্য করি সবাই মনোযোগ দিয়ে। তাহলে দেখো, প্রথমে একটু পার্টিসিপেন্টস গুলো বলে নেই। মেক দেম কাম ট্রু, মেক শব্দের এখানকার এন্ড কনজাংশন ঠিক আছে, মেকটা ভার্ব, ড্যামটা এখানে তো বুঝতেই পারছো, কাম ট্রু, এই কাম ট্রু এই দুইটা মিলে হচ্ছে আমাদের একটা ভার্বাল ফ্রেজ হয়, ভার্বাল ফ্রেজ। আর আলাদা আলাদা করে যদি বলি, এটা ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কাম ট্রু শব্দের অর্থ হচ্ছে টু ম্যাটেরিয়ালাইজ, অথবা বাস্তবে রূপদান করা। কি বললাম? টু ম্যাটেরিয়ালাইজ অথবা বাস্তবে রূপান্তর করা। কাম ট্রু, তাহলে ক্যাম ট্রুর আমরা যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য মিনিং অফ কাম ট্রু, তাহলে কাম ট্রুর বাংলা মিনিং কি হবে বলো? ম্যাটেরিয়া ম্যাটেরিয়ালাইজ। ওকে, বাস্তবে রূপদান করা। কি বাস্তবে রূপদান করা? দ্য ড্রিমস, স্বপ্নকে বাস্তবে রূপদান করা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা কোন ধরনের স্বপ্নবাজ? তোমরা কি ডে ড্রিমার্স নাকি হচ্ছে নাইট ড্রিমার্স? কোনটার মধ্যে তোমরা থাকতেছো? তাহলে নাইট ড্রিমার্স নাকি তোমরা ডে ড্রিমার্স? তোমরা কোনটার মধ্যে থাকতে চাও?
হ্যাঁ, তোমরা কোনটার মধ্যে থাকতে চাও? আচ্ছা, আমি তোমাদের মিউট করে দিই, তোমাদের থেকে সাউন্ড আসতেছে রে ভাই। আচ্ছা, তোমরা কোনটার মধ্যে থাকতে চাও বলো। তোমরা ডে ড্রিমার্স হিসেবে থাকতে চাও তো নাকি? তাহলে ডে ড্রিমার্সদের বৈশিষ্ট্য কি বলো? এখন তোমরা যদি জিজ্ঞেস করা হয় ডে ড্রিমার্সের বৈশিষ্ট্য, এখন আমরা কবিতা পড়ার পরে ডে ড্রিমার্সের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু বলো। কবিতা পড়ার পরে 1 নম্বর আমরা ডে ড্রিমার্সের বৈশিষ্ট্য পেলাম, তারা কি ধরনের মানুষ? ডেঞ্জারাস পিপল। 2 ধরনের দেখলাম, তারা হচ্ছে ড্রিমস উইথ ওপেন আইজ। 3 নম্বর হচ্ছে তারা মেক দেম কাম ট্রু। এই 3টা বৈশিষ্ট্য মনে থাকবে? এই 3টা বৈশিষ্ট্য মনে থাকবে? এই 3টা বৈশিষ্ট্য মনে থাকবে? 1 নম্বর কি বললাম? ডেঞ্জারাস পিপল। 2 নম্বর ওপেন আইজ দিয়ে তারা স্বপ্ন দেখে। 3 নম্বর নাম্বার থেকে তারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপদান করে। আচ্ছা, অন্যদিকে যদি আমরা নাইট ড্রিমার্স এর বৈশিষ্ট্য করি, এটা কিন্তু আমরা লিখে নিবা। বেশি মনে থাকে না, এটা রিটেনের জন্য তোমাদের খুবই কাজে দিবে। এই যে 3টা বৈশিষ্ট্য বললাম, লিখে নিবা। আচ্ছা, 3 নম্বর না লিখে দিতে হবে আমরা এটা। এই যে আমি যেভাবে দিয়েছি এইভাবে দিয়ে তোমরা সামনাসামনি লিখে নিবা, খাতা নোট করে নিবা অথবা ইয়া করে নিবা। নেক্সট নেক্সট যেটা লিখবা সেটা হচ্ছে নাইট ড্রিমার্স। সো নাইট ড্রিমার্স এর বৈশিষ্ট্য কি? নাইট ড্রিমার্সটা হচ্ছে ড্রিমস এট নাইট। কিভাবে দেখে? ডাস্টি ডাস্টি ভাবে, ডাস্টি ডিসিস অফ দেয়ার মাইন্ড দেখে। 3 নম্বরে কি দেখে? সকালবেলা উঠে দেখে এটা ভ্যানিটি হয়ে যায়। ঠিক আছে? 3 নম্বর। আচ্ছা আচ্ছা, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের রিটেনের জন্য এবং হচ্ছে এমসিকিউ আকারে মাঝে মধ্যে আসতে পারে। তো সেজন্য হচ্ছে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি লিখে দিচ্ছি। তো 1 নম্বর হচ্ছে বললাম ডেঞ্জারাস পিপল বৈশিষ্ট্য, এটা হচ্ছে ডেঞ্জারাস, সংক্ষেপে লিখতেছি। 2 নম্বরে এরা হচ্ছে ওপেন আইজ দিয়ে স্বপ্ন দেখে, ড্রিমিং উইথ ওপেন আইজ, ড্রিমিং উইথ ওপেন আইজ, ওপেন আইজ। 3 নম্বরে কি বললাম? এটা হচ্ছে মেকিং দ্যাম কাম ট্রু, মেকিং দ্যাম কাম ট্রু, সেগুলোকে বাস্তবে রূপদান করে অথবা মেটেরিয়ালাইজ করে। এটা হচ্ছে ড্রিমার্স এর বৈশিষ্ট্য। ওকে। অন্যদিকে যদি আমরা নাইট ড্রিমার্স দের কথা বলি, নাইট ড্রিমার্সরা কি করে? 1 নম্বর তারা হচ্ছে ড্রিম এট নাইট, ড্রিম এট নাইট, তারা রাতের বেলা স্বপ্ন দেখে। 2 নম্বরে যদি বলি আমরা, তারা কি করে? তারা হচ্ছে তারা স্বপ্নটা দেখে ডাস্টি রিসার্চ অফ দেয়ার মাইন্ড, ডাস্টি রিসেস। 3 নম্বরে যদি আমরা বলি তাদের স্বপ্নটা কি হয়? ভ্যানিটি থাকে। তাহলে এটা দেখো, এটার সাথে এটার বিপরীত, এটার একটা সাথে একটা বিপরীত। ওকে। তাহলে আমাদের এই তিনটা বৈশিষ্ট্য করে মনে যদি থাকে, দেন তোমাদেরকে যদি এখান থেকে কোনো প্রশ্ন দেওয়া হয় আশা করি পারবা। আচ্ছা, এখানে ড্রিমটা হচ্ছে আমাদের ভার্ব, কিন্তু এই ড্রিমসটা এটা হচ্ছে নাউন। প্রথমটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, আর পরেরটা হচ্ছে আমাদের নাউন, পরেরটা হচ্ছে আমাদের নাউন। ওকে। আর এই সবটুকুন মিলে হচ্ছে এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। আচ্ছা, এই কবিতাটা ভালো মতো বোঝা গেছে? প্রথম কবিতাটা কি ভালো মতো বোঝা গেছে? প্রথম কবিতাটা ভালো মতো বোঝা গেছে? ও আচ্ছা, এখন আরেকটু সামারি জিনিস করতেছি। সামারি করতেছি যেটা এখন হচ্ছে এই কবিতার এই কবিতার সামারি করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে সামারাইজ যদি করি আমরা এখানকার মধ্যে, এই কবিতাটার মূল কথা কি তাহলে? এই কবিতার মূল কথা হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ, দেখো মূল কথাটা একটু জিস্ট একটু বুঝে নাও, জিস্টটা একটু বুঝে নেই আমরা। সেটা কি? ডিফারেন্ট টাইপস অফ ড্রিম সম্পর্কে, বিভিন্ন ধরনের ড্রিম সম্পর্কে এখানকার মধ্যে বলা হয়েছে। কয় ধরনের স্বপ্ন? ড্রিমস তো বিভিন্ন ধরনের, সো আমাদের 2 ধরনের স্বপ্ন। একটা হচ্ছে ওয়ান কাইন্ড, এক ধরনের হচ্ছে ডে ড্রিমার্স, আরেক ধরনের কে ভাইয়া? নাইট ড্রিমার্স। ঠিক আছে, প্রথম ধরন হচ্ছে ডে ড্রিমার্স আর ধরন হচ্ছে নাইট ড্রিমার্স। ওকে।
তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে দুই ধরনের ড্রিম সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। এক নম্বরে ডে ড্রিমার্স, দুই ধরনের নাইট ড্রিমার্স। এবং এখানকার মধ্যে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে কাদেরকে? ইম্পর্টেন্স দেওয়া হয়েছে কাদেরকে? ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ডে ড্রিমার্সদেরকে। ডে ড্রিমার্সদেরকে এখানে ইম্পর্টেন্সটা দেওয়া হয়েছে। কাদেরকে দেওয়া হয়েছে ভাইয়া? কাদেরকে দেওয়া হয়েছে? ডে ড্রিমার্সদেরকে এখানে ইম্পর্টেন্সটা দেওয়া হয়েছে। এবং এরা ডে ড্রিমার্সরা হচ্ছে প্রকৃত স্বপ্নবাজ। এরাই হচ্ছে তোমরা যেরকম ভাবে এখন স্বপ্ন দেখো, যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো, এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য, এটা ম্যাটেরিয়ালাইজ করার জন্য, ঠিক আছে, বাস্তবায়ন করার জন্য তোমরা কি এখন পড়াশোনা করো কিনা বলো? যদি তুমি পড়াশোনা করো দেন তুমি হচ্ছে ডে ড্রিমার্স, আর যদি তুমি পড়াশোনা না করো নাইট ড্রিমার্স। তাহলে এই প্যাসেজের বা এই কবিতার মূল সামারি কি? মূল সামারি হচ্ছে এখানকার মধ্যে ডে ড্রিমার্স এবং ড্রিম সম্পর্কে বলা হয়েছে। তাহলে কয় ধরনের ড্রিম? দুই ধরনের ড্রিম। এক নম্বর কে? নাইট ড্রিমার্স, দুই নম্বরে ডে ড্রিমার্স। তাহলে হাইলাইট করা হয়েছে কাদেরকে? হাইলাইট করা হয়েছে ডে ড্রিমার্সদেরকে। কেন? কারণ এরাই হচ্ছে প্রকৃত ড্রিমার। তাহলে ক্লিয়ার হয়েছে ভাইয়া? ওকে, নওশিন বলো ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে যে একটা পোয়েম থেকে বলে যে সামারি অফ দা পোয়েম বা থিম অফ দা পোয়েম, এটার মধ্যে ডিফারেন্সটা কি ওকে ওকে লিখতে ওকে, যদি। ঠিক আছে। সামারি এবং থিমের মধ্যে একটু পার্থক্যটা বুঝে নিই আমরা। সামারি আর একটা শব্দ হচ্ছে থিম। দেখো, আমাদের এই কবিতাটা খুবই সহজ একটা কবিতা, তাই না? এই কবিতাটা আমাদের খুবই সহজ একটা কবিতা না? খুবই সহজ একটা কবিতা। আচ্ছা, সামারি হচ্ছে এই যে এখানকার মধ্যে যা যা বলছে সেটাই হচ্ছে সামারি। যা বলছে সেটাই সামারি। এটা হচ্ছে অল্প কথায়। ধরো এখানকার মধ্যে 5 লাইন আছে, তুমি 2-3 লাইনে হচ্ছে এটাকে লিখে দিলা, 2-3 লাইনে এটাকে লিখে দিলা। এটা হচ্ছে সামারি। যা বলা আছে এখান থেকে যেভাবে বলা আছে সেভাবে লিখলা, এটা হচ্ছে সামারি। কিন্তু এই সামারির পিছনে একটা কাহিনী আছে। ধরো ধরো মাঝে মধ্যে এমন হয় না, আমরা এমনি স্বাভাবিকভাবে দেখে মনে হয় এরকম, কিন্তু মূল কথাটা কি, মেইন একটা কথা থাকতে পারে। এবং এখানকার মধ্যে রাইটাররা এক একজন এক এক রকম ভাবে এখানকার মধ্যে এটাকে এক্সপ্লেন করতে পারে। ঠিক আছে? তো ধরো আমাদের এই কবিতাটার আমি অন্য একটা কবিতার এক্সাম্পল দিলে মনে হয় একটু ভালো হয়। আর অন্য একটা কবিতার এক্সাম্পল দিলে ভালো হয় মনে হয়। ধরো তোমাদের টেক্সট বুক থেকে আমি একটু বের করে নিই, দাঁড়াও, টেক্সট বুক থেকে অন্য একটা কবিতা আমি একটু বের করে নিই। উম আচ্ছা, তোমাদের মধ্যে আই ডাইড ফর বিউটি একটা কবিতা আছে না? আই ডাইড ফর বিউটি, ওইখানকার মধ্যে হচ্ছে দুই ধরনের মানুষ। একজন হচ্ছে বিউটির জন্য মারা যান, আর একটা হচ্ছে কার জন্য মারা যান? সত্যের জন্য মারা যান। এখন তুমি যা লিখা আছে সেটা তুমি যদি লেখো, কয়েক লাইন লেখো, সেটা হচ্ছে সামারি। কিন্তু এখন জাস্ট এখানকার মধ্যে মেন কথাটা কি, তার অর্থাৎ লেখক কি বুঝাতে চাইতেছেন? লেখক হয়তো অন্য একটা জিনিস বুঝাতে চাইতেছেন। লেখক এখানকার মধ্যে যে আহ তারা দুজন মারা গেছেন সত্যের জন্য স্বপ্নের জন্য, এই বিষয়টা না, সাথে সাথে এই দুজনের একটা কম্বিনেশন হয়েছে বা অন্য কিছু হয়েছে, সেই বিষয়টা তিনি এখানকার মধ্যে ফোকাস করতে চান। ঠিক আছে? এখানকার মধ্যে দুজন মানুষ যদি থাকে, ইউনিটি থাকে, এই সকল অনেক অন্যান্য অনেক জিনিস হতে পারে। অর্থাৎ থিম যখন হয় একটা পয়েম অথবা একটা লেখার মধ্যে, বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। থিমটা হচ্ছে আমাদের ডিফারেন্ট হতে পারে, একটা থেকে আরেকটা ডিফারেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? সেটা হচ্ছে বিভিন্ন পার্সপেক্টিভ হতে পারে, বিভিন্ন পার্সপেক্টিভ হতে পারে। ওকে, তাহলে এইটাই হচ্ছে মেইন হচ্ছে থিম এবং সামারির পার্থক্য। বুঝতে পেরেছো এখন নওশিন? এখানে রিটেনের এক্সপ্লানেশন গুলো কি আমাদের কোর্সে পড়াবেন? আচ্ছা, এখানকার মধ্যে এগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেব। এটা হচ্ছে তোমাদের যে এক্সপ্লানেশন গুলো রয়েছে, এখান থেকে হোমওয়ার্ক গুলো দিয়ে দেব। হ্যাঁ, এটা তোমরা একটু হোমওয়ার্কটা ভালো মতো করবা, এমসিকিউ এখান থেকে সলভ করবা। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের এই প্যাসেজ থেকে আমাদের বেশি একটা গুরুত্বপূর্ণ আহ এক্সপ্লানেশন নাই। এখান থেকে হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল কোশ্চেন হিসেবে কি আসতে পারে?
অ্যানালিটিক্যাল কোশ্চেন হচ্ছে আসতে পারে হচ্ছে যেটা অলরেডি এসেছে, সো এখান থেকে অ্যানালিটিক্যাল কোশ্চেন আমাদের সরাসরি আসতে নাও পারে। তবে এক্ষেত্রে মধ্যে আমাদের একটা ইয়ে আছে যে পান, পান কি বুঝো? পান, হোয়াট ইজ পান? এখানে দেখো কবিতার মধ্যে ড্রিম শব্দটা হচ্ছে পান হিসেবে ব্যবহার করা হয়েছে। পান কি বুঝো? এটা লিটারি টার্মস, এটা পান মানে পান সুপারি না রে বাবা, মানে দেখতে সেম কিন্তু এখানকার মধ্যে যেটা যেটা খাতা হয় কি, যেটা খেতে হয়, হ্যাঁ না, এখানে পান সুপারি খেয়ে বুঝায় নাই। ওকে, এখানে হচ্ছে দেখো উপরে যে কবিতাটা আমরা পড়েছি, সো এই কবিতাটা হচ্ছে আমাদের একটা পান হতে পারে। সো যখন তুমি ড্রিমার্স বলছো, তার মানে ড্রিমার্স একটা হচ্ছে বা ড্রিমস বলছো, then এটা পান, মানে অর্থাৎ এটা হচ্ছে আমরা দেখতে শুধুমাত্র স্বপ্নই মনে হতে পারে, কিন্তু এখানকার মধ্যে আমরা দুইটা ভিন্ন ভিন্ন ভাবে স্বপ্ন। এখানকার মধ্যে স্বপ্ন বলতে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন, কি কেন ভিন্ন ভিন্ন? কারণ একটা হচ্ছে নাইট কি বোঝায় স্বপ্ন বলতে, আর একটা হচ্ছে ড্রে ড্রিমার্স কিন্তু বোঝায়। সেই জন্য এটা একটা পান, অর্থাৎ একটা শব্দের ডাবল মিনিং যখন থাকছে, দেখতে সেম মনে হয় কিন্তু এটা ডাবল মিনিং রয়েছে, সেটা এখানকার মধ্যে ডাবল মিনিং বা ডুয়াল মিনিং বলে এটাকে, হ্যাঁ। সো সেজন্য এটা হচ্ছে আমাদের ড্রিম শব্দটা হচ্ছে পান হিসেবে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা। সো এখানকার মধ্যে আরেকটা জিনিস হতে পারে যে স্বপ্নবাজ মানুষদেরকে কেন ডেঞ্জারাস পিপল মানুষ বলা হয়েছে? এই যে ডেঞ্জারাস পিপল কেন বলা হয়েছে, ওয়াই? তাহলে ওয়াই যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, কারণ তারা খুবই অ্যাম্বিশিয়াস পার্সন, তারা তাদের তাদের কাজ করতে, এবং তোমরাদেরকে ধরো এটা কেন বলা হয়েছে, এটা হচ্ছে এক নম্বর তারা অ্যাম্বিশনের কারণে, এবং তার অ্যাম্বিশনের কারণে, দুই নম্বর তারা হচ্ছে ডিটারমাইন্ডের কারণে তাদেরকে ডেঞ্জারাস পিপল মারা হয়েছে। ওকে, অ্যাম্বিশন বা অ্যাম্বিশাস বলতে পারো, ঠিক আছে, এবং তাদের এই যে গোলটা রয়েছে সেই গোলের প্রতি তারা প্রতিজ্ঞাবদ্ধ এক কথায়, ঠিক আছে, সেজন্য তাদেরকে স্বপ্ন ডেঞ্জারাস পিপল বলা হয়েছে। সো এখানকার মধ্যে তাদেরকে কেন ডেঞ্জারাস পিপল বলা হয়েছে এটা তোমরা একটু একটা লাইন এক্সপ্লানেশন করে লিখতে পারো। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। ওকে, আচ্ছা। আর কি? ওকে, তাহলে আমরা নেক্সট কবিতাতে যাই নাকি? তাহলে প্লিজ, এখন ভাইয়া যা যা পড়ালাম, এখন পড়ানোর পরে তোমাদের যদি প্রশ্ন থাকে দেন সেটা আমাকে জানাবা। টেক্সট ট্যাক্স থেকে আবার রিপিট করে ফেলবা, আবার একটু দেখে ফেলবা, দেন আমাকে এরপরে প্রশ্নগুলো আমাকে জানাবো তোমাদের গ্রুপে। আচ্ছা, পরের যে কবিতাটা রয়েছে আমাদের সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ল্যাংস্টন হিউজেস এর কবিতা। তিনি হচ্ছেন একজন আমেরিকান রাইটার। তো তিনি হার্লেম রেনেসান্সের সাথে জড়িত ছিলেন, তোমরা অলরেডি জানো। তাহলে যদি দেখো এখানে এই কবিতার মূল কথাটা কি, মূল কথাটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ড্রিম, আমাদের জীবনের স্বপ্নের গুরুত্ব কত বেশি। তাহলে এখানকার মধ্যে মূল থিম বলো, মূল সামারি বলো, এটা হচ্ছে ড্রিমস ইম্পর্টেন্স অফ ড্রিমস এখানকার মধ্যে তুলে ধরা হয়েছে। তাহলে আমাদের এই কবিতার মধ্যে পরের যে কবিতাটা রয়েছে, এখানকার মধ্যে মেইন কনসেপ্টটা কি বলতো? স্বপ্নের গুরুত্ব। মেইন কনসেপ্টটা কি বলতো? মেইন কনসেপ্ট বলো। স্বপ্নের গুরুত্ব, মেইন কনসেপ্টটা কি বলো? টেক্সট ট্যাক্সের কত নম্বর পেজ এটা একটু, পেজ নাম্বার আমি যদি ভুল না করে থাকি 60, আমরা যেহেতু আগেরটা 61 ছিল, সো এটা মনে হয় 65, 6 বা 7 এরকমের মধ্যে থাকবে। হ্যাঁ, ওই যে বললো 66 এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই কবিতার মূল কথা কি বলো, মূল কথা কি, মেন কথাটা কি? স্বপ্নের গুরুত্ব, আবার বলো, স্বপ্নের গুরুত্ব। আচ্ছা, তাহলে দেখো হোল্ড ফাস্ট টু ড্রিমস, প্রথম কথা কি বলছে? হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়িয়ে ধরো, স্বপ্নকে আঁকড়িয়ে ধরো। তাহলে এখানকার মধ্যে আমরা দেখতে পাবো স্বপ্নের গুরুত্বটা এখানে দেখতে পাবো। তাহলে দেখো হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়িয়ে ধরো, হোল্ড শব্দটা হচ্ছে ভার্ব, ফাস্ট শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ফার্স্ট শব্দটা এখানকার মধ্যে আমাদের অ্যাডভার্ব। ফার্স্ট শব্দটা কি ভাইয়া? এখানকার মধ্যে আমাদের ফার্স্ট শব্দটা এখানে কি বলো? ফার্স্ট শব্দটা এখানে কি বলো?
অ্যাডভার্ব, ড্রিমসটা এখানে নাউন। তাহলে স্বপ্নকে আঁকড়িয়ে ধরো, হোল্ড ভার্ব, ফার্স্ট অ্যাজ ভার্ব, ড্রিমস শব্দটা হচ্ছে নাউন। আচ্ছা, কেন? ফর, কারণ হলো, ফরটা কনজাংশন, ইফটা আমাদের দুইটা কনজাংশন এখানে আশেপাশে বের পড়ছে। ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়। আচ্ছা, স্বপ্ন কি মারা যেতে পারে? তাহলে এটা কিসের এক্সাম্পল? গত ক্লাস আমরা লিটারি টার্মস পড়েছিলাম। সো বলো তোমরা এখন আমাকে, এটা কিসের এক্সাম্পল বলো? গত ক্লাসে আমরা পড়েছিলাম, গত ক্লাসে আঁকড়ে ধরো মানে হচ্ছে জড়াই ধরো আর কি। গুড, মাশাআল্লাহ, এই যে তোমাদের মনে আছে। সো এখানে কিসের মাধ্যমে বলো তো পার্সনিফিকেশন হয়েছে? কিসের মাধ্যমে? বলো কিসের মাধ্যমে হয়েছে? আমি বলেছিলাম পার্সনিফিকেশন কিসের মাধ্যমে হয়? ভার্বের মাধ্যমে, নাউনের মাধ্যমে, অ্যাডজেক্টিভের মাধ্যমে এবং প্রোনাউনের মাধ্যমে। তাহলে এখানকার মধ্যে কিসের মাধ্যমে হয়েছে ভাইয়া? এর ডাই ভার্বের মাধ্যমে আমাদের পার্সনিফিকেশন হয়েছে। তাহলে এখানে ব্যক্তি পেয়েছে, এটা হচ্ছে আমাদের পার্সনিফিকেশন, 1 নম্বর। ওকে, তাহলে আমরা এখানে পার্সনিফিকেশনের এক্সাম্পল একটা পেয়ে গেলাম। আচ্ছা, সো কেন স্বপ্নকে আর একটি ধরতে বলছে? লাইফ ইজ আ ব্রোকেন উইংগেড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। জীবন হচ্ছে একটা ডানা ভাঙা পাখির মতো। দেখো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে একটু উপরে উঠে দেই। 1 নম্বর হচ্ছে লাইফ। দেখো 1 নম্বরে বলছে লাইফ, লাইফ। আরেকটা জিনিস হচ্ছে আমাদের বার্ড, পাখি। এখন আমাকে বলো তোমরা, এই দুটা জিনিস কি সেম? এই দুটা জিনিস কি সেম না ডিফারেন্ট? এই দুটা জিনিস কি সেম নাকি ডিফারেন্ট বলো? দুইটা জিনিস কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন জিনিস। এখন দুইটা ভিন্ন জিনিসকে বলছে সেম ভাবে বলছে। যদি দুইটা ভিন্ন ভিন্ন জিনিসকে সেম ভাবে বলা হয়, সেটার একটা লিটারারি টার্মস আমরা শিখেছি। সেই লিটারারি টার্মসটা কি জানো? বা ফিগার অফ স্পিচ শিখেছি। সেই ফিগার অফ স্পিচের নামটা বলো সবাই, একটু বলতে হবে। বলো সেটার নাম কি যেন শিখেছিলাম আমরা? সেটার নাম কি শিখেছিলাম? মেটাফোর। তাহলে এটা হচ্ছে আমাদের মেটাফোরের এক্সাম্পল। তাহলে লাইফ ইজ এ ব্রোকেন উইংগেড বার্ড, এটা হচ্ছে আমাদের মেটাফোরের এক্সাম্পল। তাহলে লাইফটা সাবজেক্ট, ব্রোকেন উইংগেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্রোকেন উইংগেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব নাউন। দ্যাট ক্যান নট, অর্থাৎ দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ক্যান নট ফ্লাই এটা হচ্ছে আমাদের মডাল ভার্ব, ফ্লাইটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব আর কি। সো ডানা ভাঙ্গা পাখির মতো, জীবন যেন ডানা ভাঙ্গা পাখির মতো, যা উঠতে পারে না, অর্থাৎ যে ইয়েটা উঠতে পারে না। তাহলে এখানে এই প্রথম, এটা হচ্ছে প্রথম স্টেঞ্জা। তো তোমাদের হচ্ছে এই প্রথম স্টেঞ্জার এক্সপ্লানেশনটা, প্রথম স্টেঞ্জার ভাইয়া আমাদের এক্সপ্লানেশনটা ভালো মতো শিখতে হবে। মুখস্থ করার প্রয়োজন নাই, মুখস্থ করার প্রয়োজন নাই। এখানে প্রথম স্টেঞ্জার এক্সপ্লানেশন, প্রথম স্টেঞ্জার এক্সপ্লানেশনটা মেইনলি কি বলছে? মেইনলি এখানকার মধ্যে হচ্ছে স্বপ্ন এবং, সরি, মানুষ এবং স্বপ্ন আমাদেরকে 1 নম্বর কি বলছে? স্বপ্ন দেখতে বলছে, এবং এখানকার মধ্যে মানুষের জীবনের কে স্বপ্নে ডানা ভাঙ্গা পাখির সাথে তুলনা করা হয়েছে। তো আমাদের ডানা ভাঙ্গা পাখি যেরকম ভাবে উঠতে পারে না, ঠিক একজন মানুষের জীবনে যদি স্বপ্ন না থাকে, তাহলেও সে ভালো কিছু করতে পারে না। এটাই মেইন কনসেপ্ট, বুঝছো? তাহলে যদি স্বপ্ন না থাকে, তাহলে সে কি হবে? সে হবে পারপজলেস, পারপোজ লেস হবে একজন মানুষ হবে, উদ্দেশ্যহীন একজন মানুষ হবে। ওকে, পারপাস লেস হবে, উদ্দেশ্যহীন মানুষ হবে। তারপরে হচ্ছে কি হবে? হোপলেস হবে, হোপলেস হবে। আচ্ছা, তারপরে কি হবে? আশাহীন, নিরাশা, এরকম ভাবে তুমি যে ইয়াগুলো এরকম ভাবে ইউজ করবা। আচ্ছা, এখন আমি একটু পরে একটা, এখন এই যে আমাকে একজন জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ ভ্যালুলেস, আরেকজন বলছে ভ্যালুলেস, ভ্যালুলেস হতে পারে, তার মানে সে ভ্যালুলেস একজন মানুষে রূপান্তরিত হবে জীবনের মধ্যে যদি স্বপ্ন, ভালো একটা স্বপ্ন না থাকে। আচ্ছা, তারপরে দেখো হোল ফার্স্ট টু ড্রিমস, স্বপ্নকে জড়িয়ে ধরো। সো এখানকার মধ্যে হোলটা আবার আমাদের ভার্ব, ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব, ড্রিমসটা হচ্ছে নাউন। ফর ওয়েন ড্রিমস গো, স্বপ্ন যখন চলে যায়, গো হয়েছে এখানকার মধ্যে দেখো, স্বপ্ন যখন চলে যায়। ফিগার অফ স্পিচের একটা নাম দিয়েছি আমরা এটাতে, বলো ফিগার অফ স্পিচের একটা হিসেবে নাম আছে, এটার নামটা কি বলো তো দেখি? ফিগার অফ স্পিচ হিসেবে এটার একটা নাম রয়েছে, নামটা কি বলো ভাইয়া?
ফিগার অফ স্পিচ হিসেবে এটার নাম রয়েছে, সেটার নাম কি ভাই? গুড, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সরি, এটা হচ্ছে আমাদের পার্সনিফিকেশন হিসেবে ব্যবহার হয়েছে। তারপর দেখো, লাইফ ইজ ব্যারেন ফিল্ড, জীবন একটা অনুর্বর ভূমি। এই ব্যারেন শব্দটা দাগ দাও, ব্যারেন শব্দটা দাগ দাও। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ফিল্ড শব্দটা হচ্ছে নাউন। এখন দেখো, জীবনকে একটা ব্যারেন ফিল্ডের সাথে তুলনা করা হয়েছে, ফ্রোজেন উইথ স্নো, যেটা হচ্ছে যেই জীবন, যেই ইয়াটা, যে কি বলে, ফিল্ডটা, যে ভূমিটা ফ্রোজেন, ফ্রোজেন শব্দ ফ্রিজ থেকে এটা ফ্রোজেন হয়েছে, ফ্রিজ থেকে এটা ফ্রোজেন হয়েছে। উইথ স্নো, তুষারে, স্নো তুষারে কি হয়ে গেছে? জমাটবদ্ধ হয়ে আছে। অর্থাৎ দেখো, একটা ইয়ার মধ্যে যখন, ভূমিতে যখন হচ্ছে আমরা ফসল ফলাই, ওখানকার মধ্যে যদি পানি অথবা তুষার থাকে, দেন সেখানকার মধ্যে আমাদের ফলন হয় না, তাই না? ঠিক একই রকম ভাবে আহ আমাদের জীবনে যদি স্বপ্ন থাকে, সেই স্বপ্নটার মধ্যে যদি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে, তাহলে সেই স্বপ্নটাও সঠিকভাবে আমাদের পরিপূর্ণ হয় না। তাহলে এখানকার মধ্যে ব্যারেন ফিল্ড যেহেতু বলছে, তার মানে একজন ফার্মার সেখানকার মধ্যে কোনো কিছুই করতে পারে না। ঠিক এখানে হারভেস্ট হয় না, হারভেস্টিং করা যায় না, তার মানে ফ্রুটফুল না। তার মানে যখন তোমার জীবনে স্বপ্নটা না থাকে, তার মানে এটা কি হয়ে যায়? ফ্রুটফুল নয়, মানে ফ্রুটলেস, মানে ফলনটা হয় না, হারভেস্টলেস। ঠিক আছে, লাইফটা কেমন হয়ে যায়? তার মানে স্বপ্নহীন জীবনটা এক নম্বরে হয় ফ্রুটলেস, ফলাফল পাওয়া যায় না, হারভেস্টলেস হয়ে যায়, এখানে অন্য কিছু পাওয়া যায় না। তো এরকম ভাবে তোমরা ওয়ার্ড গুলো ব্যবহার করবা। ওকে, হারভেস্টলেস হয়ে যায়। হ্যাঁ, ইউজলেস, তার মানে তুমি যে যে ভূমিটা এমনি পড়ে আছে, সেটা তো ইউজলেস, তাই না? ইউজলেস হয়ে যায়। আচ্ছা, সো এটা হলো আমাদের কবিতা। এখন এই কবিতা থেকে হচ্ছে আমাদের এই এই অংশ, এই প্রথম স্টেঞ্জা এবং শেষের স্টেঞ্জা, দুইটি স্টেঞ্জা থেকে হচ্ছে আমাদের এক্সপ্লানেশন করতে হবে রিটেনের জন্য। রিটেনের জন্য কি পড়তে হবে বলতো? আমাদের এক্সপ্লানেশন আমাদের করতে হবে, এক্সপ্লানেশন। রিটেনের জন্য হচ্ছে আমাদের দুইটি স্টেঞ্জায়, এক্সপ্লানেশনের জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো তোমরা এক্ষেত্রে আমাদের দেখো, ফ্রুটলেস, হারভেস্টলেস, ইউজলেস, এই ওয়ার্ড গুলো মনে রেখে এটাকে এক্সপ্লানেশন করতে পারবা। তারপর এখানকার মধ্যে কই যেন লিখেছিলাম, আর এটা হারিয়ে ফেললাম কেন? ও, এখানকার মধ্যে হচ্ছে এক্সপ্লানেশন যখন লিখবা, তখন আমাদের পারপাসলেস, হোপলেস এবং ভ্যালুলেস এই ওয়ার্ড গুলো মাথায় রেখে তোমরা এক্সপ্লানেশনটা ইয়া করবা। আচ্ছা, এখন এই কবিতার মেইন সামারি যদি আমরা চিন্তা ভাবনা করি, সামারি হিসেবে যদি চিন্তা ভাবনা করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফ ইম্পর্টেন্স অফ ড্রিমস অফ আওয়ার লাইফ, রাইট? আমাদের জীবনের স্বপ্নের গুরুত্বটা এখানে দেখানো হয়েছে। এখন দেখো, সব থিম হিসেবে তুমি এটাকে নিতে পারো, থিম হিসেবে তুমি এটাকে রাখতে পারো, এক নম্বর থিম হিসেবে এটাকে রাখতে পারো। আবার এখানকার মধ্যে আমরা আরেকটা জিনিস পেতে পারি, সেটা হচ্ছে হোপ অ্যান্ড লস, এটাও আমরা থিম হিসেবে পেতে পারি। দেখো, আমাদের এটাও থিম হিসেবে ব্যবহার হয়, আবার হোপ অ্যান্ড লস এটাও আমাদের থিম হিসেবে ব্যবহার হয়। নৌসিন মনে প্রশ্ন করেছিল যে ভাইয়া, থিম এবং সামারির মধ্যে পার্থক্য কি? তাহলে দেখো, এখানকার মধ্যে আমাদের জীবন ড্রিমস এর মাধ্যমে আশা দেখানো হয়েছে, আবার ব্যারেন ফিল্ড, তারপর হচ্ছে ব্রোকেন উইংগেড বার্ড, এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের জীবনের স্বপ্ন যেটা রয়েছে, সেই স্বপ্নকে আহ লসটাকে দেখানো হয়েছে। তাহলে আমাদের দেখো, একটা থিম, একটা কবিতার থিম বিভিন্ন জিনিস হতে পারে, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে। সেজন্য আমাদের লাইফ, এবং সেজন্য আমরা এটাকে বলি আমাদের লাইফ এন্ড আমাদের যে ড্রিমস অফ আওয়ার লাইফ, দুইটা জিনিস হচ্ছে একসাথে চলে, গো হ্যান্ড হ্যান্ড ইন হ্যান্ড, একসাথে দুইটাই চলে আমাদের, দুইটাই হচ্ছে পাশাপাশি থাকতে হবে। ঠিক আছে, জীবনে থাকতে, জীবন লাইফটাও থাকতে হবে, সাথে লাইফ পাশাপাশি আমাদের জীবনে স্বপ্ন থাকতে হবে। সো এই কবিতার মধ্যে হচ্ছে আমরা দুইটা থিম, দুইটা মেটাফোর দেখেছিলাম, দুইটা পার্সনিফিকেশন দেখেছিলাম। এই কবিতার মধ্যে লাইফ ইজ ব্রোকেন উইংগেড বার্ড, এটা একটা মেটাফোর, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড আর একটা মেটাফোর। তারপর ড্রিমস ডাই এবং ড্রিমস গো, আরো দুইটা পার্সনিফিকেশন হিসেবে আমরা পেয়েছি। সো দুইটা স্ট্যান্জা হচ্ছে আমাদের কিসের জন্য গুরুত্বপূর্ণ? দুইটি স্ট্যান্জা হচ্ছে আমাদের, দুইটি স্ট্যান্জাই হচ্ছে আমাদের কিসের জন্য গুরুত্বপূর্ণ? এক্সপ্লানেশনের জন্য গুরুত্বপূর্ণ। ওকে,
সো এখানকার যে কনসেপ্টটা রয়েছে, আমাদের স্বপ্ন ছাড়া জীবনটাই হচ্ছে একবারে কিছুই না, এই কনসেপ্টের সাথে তুমি কি অ্যাগ্রি? এখানে যে বলছে স্বপ্ন ছাড়া আমাদের জীবনটা পুরোপুরি লাইফলেস, হোপলেস, স্বপ্ন ছাড়া, এই কনসেপ্টের সাথে তোমরা কি অ্যাগ্রি? ডু ইউ অ্যাগ্রি? অ্যাগ্রি করো কিনা? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের যদি অ্যানালিটিক্যাল কোশ্চেন আসে, এই যে সাম, এই মেইন থিমটা মাথায় রাখবে, ইম্পর্টেন্স অফ ড্রিমস, তারপর হোপ এন্ড লস, তারপরে হচ্ছে আমাদের এই কনসেপ্ট যেটা ভাইয়া বললাম, এখানকার মধ্যে কনসেপ্ট কি, আমাদের ইম্পর্টেন্স অফ ড্রিমস, অর্থাৎ আমাদের জীবনে স্বপ্ন থাকতেই হবে। হ্যাঁ, মানে উই ড্রিমস ইজ আ মাস্ট ইন আওয়ার লাইফ, ইজ আ মাস্ট ইন আওয়ার লাইফ, এটা হচ্ছে একটা কনসেপ্ট, আর একটা কনসেপ্ট ইন আওয়ার লাইফ, আর একটা কনসেপ্ট। সো এই কনসেপ্টের সাথে তুমি এগ্রি করো কিনা, এটাও একটা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এক্সপ্লানেশন হিসেবে, মানে এক্সপ্লানেশন না, অ্যানালিটিক্যাল কোশ্চেন হিসেবে, অ্যানালিটিক্যাল কোশ্চেন হিসেবে, অ্যানালাইটিক্যাল কোশ্চেন হিসেবে আসতে পারে। সো এখান থেকে তোমরা টেক্সট ট্যাক্স থেকে আবার প্লিজ, এখানে টেক্সট ট্যাক্স এর মধ্যে থেকে আবার একটু পড়ে ফেলবা, ভাইয়া ক্লাসে ধরে ধরে বুঝাইলাম। এখন তোমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে টেক্সট ট্যাক্স থেকে আবার ধরে পড়ে ফেলা, ধরে ধরে পড়ে ফেলা। এই যে ভাইয়া তোমাদেরকে টেক্সট ট্যাক্স বইটা দেখাচ্ছি, যারা এখনো সংগ্রহ করো নাই এই বইটা, এই যে দেখো, ওই আমার ভিডিও কি অফ আছে, সরি, ভিডিও তো অফ আছে। সো এই বইটা থেকে তোমরা ধরে, নিউ এডিশন এটা। সো এখনো কে কে সংগ্রহ করো নাই একটু দেখো, দেখি তো, সংগ্রহ করো নাই এখনো, এমন কেউ আছো সংগ্রহ করো নাই? সংগ্রহ করো নাই এমন কেউ আছো? টেক্সট হ্যাক্স এনিওয়ান? কমেন্ট করো, সমস্যা নেই। আর যারা করছে তারাও বলতে পারো যে ভাইয়া সংগ্রহ করেছি। অন্যদের কি অবস্থা? হ্যাঁ, এটা কোর্সে ভর্তি হোক অথবা না হোক সেটা মুখ্য বিষয় না, বইটা তোমাদের লাগবে, তোমাদের বইটা লাগবে। সো তোমরা হচ্ছে এই দুইটা কবিতা, কবিতা কয় পেজে আছে এখানকার মধ্যে যেন দেখছিলাম, একটু দেখে নেই আমি। ড্রিমস, দেখো আমাদের এসএসসি টেক্সট বুকের মধ্যে দুইটা কবিতাই আছে, মানে চারটা কবিতা আছে, এর মধ্যে আমাদের দুইটাকে শেষ, দুইটা অলরেডি শেষ, মানে শর্ট সিলেবাসে আমাদের চারটা কবিতা আছে, এর মধ্যে দুইটাই শেষ হয়ে গেছে। তো শর্ট সিলেবাসের মধ্যে কবিতাগুলো হচ্ছে আমাদের খুবই ছোট, একটা ছাড়া খুব বাকিগুলো ছোট ছোট কবিতা। সো আমরা নেক্সট ক্লাসে তাহলে নতুন একটা ইউনিট শুরু করব, এবং আগামী কালকে তোমাদের একটা পরীক্ষা নেব আমি, সেটা হচ্ছে কোন টপিকের উপরে বলো? টু উইমেনের উপরে পরীক্ষা হবে, টু উইমেন, আগামীকালকে ইনশাল্লাহ, আগামীকালকে ইনশাল্লাহ তোমাদের টু উইমেনের উপরে পরীক্ষা হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, মাছটা হচ্ছে আমাদের নাও, আর বাকিগুলো বলার দরকার নেই মনে হচ্ছে। তাহলে সবাই সংগ্রহ করে নিও হ্যাঁ বইটা। তাহলে আমরা আজকে এখানে শেষ করি, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হাত তোলো, কারো কোনো প্রশ্ন থাকলে হাত তোলো। ভাইয়া, পরের মতো বাটের ব্যবহার হবে? বাটের কোন ব্যবহার বুঝি নেই, মানে বাটটা কি কনজাংশন হিসেবে যে ব্যবহার হয়, প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, ওইটার কথা বলছো? প্লে রাইটটা কি নাউন? হ্যাঁ, প্লে রাইটটা নাউন। আসাদুল, তোমার নাম্বারটা বলো তো দেখি, তোমার নাম্বারটা বলো। হ্যাঁ, বাটর সেম ভাবে ব্যবহার হয়, এখানে আমাদের বাটর সেম ভাবে ব্যবহার হয়।
বারটাও সেম ব্যাপার হয়। আর তোমাদের কারো প্রশ্ন থাকলে হাত তোলো, প্রশ্ন থাকলে হাত তুলবা, আমাকে জানাবা। আর এছাড়া তোমাদের গ্রুপের মধ্যে ওইখানেও প্রশ্ন করার সুযোগ আছে, ওইখান থেকেও তোমরা করতে পারবা, ওইখান থেকেও দেখে তোমরা হচ্ছে আমাকে জানাতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, আমরা তাহলে এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনাটা করো ঠিক মতো প্লিজ। আসসালামু আলাইকুম।